আচ্ছা, চলুন সরাসরি মূল কথায় ঢোকা যাক। ইতিহাস ঘাটলে আমরা এমন সব কুখ্যাত আর নিষ্ঠুর স্বৈরশাসকদের গল্প পাই যা শুনলে আজও আমাদের গায়ে কাটা দেয়। কিন্তু একটা ব্যাপার ভেবে দেখেছেন কি, আমরা কি তাদেরকে সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে বিচার করতে পারি? আজকের এই এক্সপ্লেনারে আমরা এই চমকপ্রদ বিষয়টা নিয়েই একটু গভীরে গিয়ে আলোচনা করব। ইতিহাসের পাতা উল্টালে ক্ষমতার চরম অপব্যবহারের এমন সব চিত্র পাওয়া যায় যা রীতিমতো অবিশ্বাস্য। মানে জাস্ট ভাবুন তো, পোপ দ্বাদশের কথা বলা হয়ে থাকে, মাত্র কৈশোরেই পোপের আসনে বসা এই ব্যক্তি পবিত্রা ভ্যাটিকানকে কার্যত একটা পতিতালয়ে পরিণত করেছিলেন। আর রোমান সম্রাট ক্যালিগুলার কথা তো অনেকেই জানেন। তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে এতটাই উন্মাদ হয়ে পড়েছিলেন যে লিটারেলি নিজের প্রিয় ঘোড়াকেই সেনেটর আর পুরোহিত বানিয়ে দিয়েছিলেন। কোনো মানে হয় এগুলোর? তাহলে আসল প্রশ্নটা হলো, আমরা যখন এই রোমহর্ষক আর উদ্ভট ঘটনাগুলো দেখি, তখন কি আজকের আধুনিক যুগের চশমা দিয়ে অতীতকে বিচার করে কোনো মস্ত বড় ভুল করছি? ইতিহাসবিদদের জন্য এটা কিন্তু বিশাল বড় একটা একাডেমিক দ্বিধা। তো আজকের এই এক্সপ্লেনারে আমরা মূলত 5টা ধাপে পুরো ব্যাপারটা বিশ্লেষণ করব। প্রথমে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট শাসকদের নিয়ে জানব, তারপর প্রেজেন্টিজমের ফাঁদ, ইতিহাস আসলে কারা লিখেছিলেন, এমপ্যাথি বনাম নৈতিক আত্মতুষ্টি, এবং সবশেষে অতীতকে কিভাবে বিচার করা উচিত তা নিয়ে কথা বলবো। চলুন আমাদের প্রথম ভাগে প্রবেশ করি। 1 নম্বর, ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট শাসক, অবক্ষয়ের উপাখ্যান। সত্যি বলতে ইতিহাসে ক্ষমতার অপব্যবহারের কোনো অভাব নেই। রোমান সম্রাট কমোডাসের কথাই ধরুন, নিজেকে রীতিমতো দেবতা মনে করতেন তিনি, আর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য গ্ল্যাডিয়েটরদের লড়াইয়ে নির্লজ্জভাবে কারচুপি করতেন। আবার ওয়ালাচিয়ার শাসক ভ্লাদ দি ইম্পেলারের নিষ্ঠুরতা তো অকল্পনীয় পর্যায়ে ছিল। তিনি শত্রুদের ফুটন্ত পানিতে সেদ্ধ করতেন। অন্যদিকে ইংল্যান্ডের রাজা জনের অপশাসন এতটাই ঘৃণ্য পর্যায়ে পৌঁছেছিল যে এরপর থেকে ব্রিটিশ রাজপরিবারের জন নামটায় অলিখিতভাবে নিষিদ্ধ হয়ে যায়। ফর শিওর ওনার ট্র্যাক রেকর্ড মোটেও সুবিধার ছিল না। তো এখন প্রশ্ন হলো, আমরা কি তাদেরকে তাদের যুগের বাস্তবতায় বিচার করছি, নাকি আজকের মূল্যবোধ দিয়ে? আসুন আমাদের দ্বিতীয় অংশে যাই। 2 নম্বর, প্রেজেন্টিজমের ফাঁদ, কালানুক্রমিক অসঙ্গতি এবং বিচার। এখানে আমরা খুব ইন্টারেস্টিং একটা একাডেমিক ধারণার মুখোমুখি হই, যাকে বলা হয় প্রেজেন্টিজম। খুব সহজ ভাষায় বললে, আজকের দিনের আধুনিক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ দিয়ে অতীতের কোনো ঘটনা বা ব্যক্তিকে বিচার করাটাই হলো প্রেজেন্টিজম। ইতিহাসবিদরা মনে করেন, অতীতের ঘটনাকে যদি আমরা আজকের নৈতিকতার চশমা দিয়ে দেখি, তাহলে সেই সময়কার সত্যিকালের ইতিহাসটাকেই আমরা বিকৃত করে ফেলার ঝুঁকিতে পড়ি। আর এই প্রেজেন্টিজমেরই আরেকটা রূপ হল হুইগরিস্ট্রি। ইতিহাসবিদ হারবার্ট ব্যাটারফিল্ড এই পদ্ধতির কড়া সমালোচনা করেছেন। এই ধরনের মনে করা হয় যে ইতিহাস যেন সবসময় এক সরল রেখায় আধুনিকতার দিকেই এগোচ্ছে। মানে বর্তমানে রাজনৈতিক বিশ্বাস বা অবস্থাকে সঠিক প্রমাণ করার জন্যই অনেকে ইতিহাসকে এভাবে নিজেদের মতো করে সাজিয়ে থাকেন। ঠিক এ কারণেই আধুনিক এই পক্ষপাতিত্ব এড়াতে ইতিহাসবিদরা প্রেজেন্টিজমের বদলে প্রাসঙ্গিক বা কনটেক্সচুয়াল বিশ্লেষণের ওপর জোর দেন। অর্থাৎ আপনি যখন কোনো ঐতিহাসিক ঘটনা বিচার করবেন, তখন সেই নির্দিষ্ট যুগের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক পরিবেশটাকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। শুধু আজকের মাপকাঠিতে মাপলে কিন্তু পুরো ছবিটা পাওয়া যাবে না। কিন্তু এখানে আর একটা বড় ঘাপলা আছে। 3 নম্বর অংশ, ইতিহাস কারা লিখেছিলেন, উৎসের সমালোচনা। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, আমরা যে ইতিহাস পড়ছি তা লিখল কে? রোমান সম্রাটদের মূল্যায়নে একটা দারুণ বৈপরীত্য লক্ষ্য করা যায়। সম্রাট ডোমিশিয়ান তৎকালীন সেনেট সদস্যদের ক্ষমতা অনেকটাই খর্ব করেছিলেন। ফলে সেনেটররা, যারা মূলত সে সময় ইতিহাস লেখার কাজে যুক্ত ছিলেন, তারা ডোমিশিয়ানকে একজন চরম অত্যাচারী হিসেবে তুলে ধরেন। অথচ সেনাবাহিনীর কাছে তিনি ছিলেন সুপার পপুলার। আবার সম্রাট অনারিয়াসকে রোমের পতনের জন্য এককভাবে দায়ী করা হয়, কিন্তু সেখানেও তৎকালীন রাজনীতির বিশাল একটা প্রভাব ছিল। ইতিহাস তো সাধারণত বিজয়ীরাই লেখে, তাই না? সে সময় অতীতের ইতিহাস বদলে ফেলার অদ্ভুত একটা রাষ্ট্রীয় নীতি ছিল রোমে। একে বলা হতো ড্যামনাটিও মেমোরি বা স্মৃতির বিনাশ। ক্যালিগুলা বা নিরোর মতো শাসকদের মৃত্যুর পর রোমান সেনেট ইচ্ছাকৃতভাবে তাদের মূর্তি ধ্বংস করে এবং নথিপত্র বিকৃত করে তাদের নাম চিরতরে কলঙ্কিত করার পলিসি নিয়েছিল। এর মানে দাঁড়াচ্ছে, আমরা তাদের সম্পর্কে যে চরম নেতিবাচক গল্পগুলো জানি, তার অনেক কিছুই হয়তো অতিরঞ্জিত। তবে কি এর মানে এই যে আমরা সব স্বৈরশাসকদেরই নির্দোষ বলে ছেড়ে দেব? এখানে আসে 4 নম্বর অংশ, এমপ্যাথি বনাম নৈতিক আত্মতুষ্টি, মনস্তাত্ত্বিক পটভূমি। একটা ঐতিহাসিক চরিত্রের পটভূমি বোঝা এবং তার কাজগুলোকে অন্ধভাবে সাপোর্ট করার মধ্যে কিন্তু বিশাল পার্থক্য আছে। রাশিয়ার আইভান দ্য টেরিবলের জীবনের টাইমলাইনটা খেয়াল করুন।
ছোটবেলায় তিনি দেখেছেন মায়ের কঠোর শাসন, অভিজাত বোয়ারদের বিশৃঙ্খলা, ক্ষমতার নোংরা লড়াই আর গুপ্ত হত্যা। এর সাথে যুক্ত হয় মস্কোর ভয়াবহ অগ্নিকাণ্ড আর দাঙ্গা। এই ক্রমাগত ট্রমা তাকে মানসিকভাবে চরম প্যারানয়েড করে তোলে। পরবর্তীতে তার যে বিখ্যাত সন্ত্রাসের রাজত্ব, মনস্তাত্ত্বিক বিশ্লেষণে অনেক ইতিহাসবিদই তাকে আইভানের নিজের আত্মরক্ষার একটা বেপরোয়া চেষ্টা হিসেবে দেখেন। আর এই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায় ইতিহাসবিদ জন টসের এই চমৎকার উক্তিটি থেকে। তিনি বলেছেন, অতীতের মানসিকতা বুঝতে হলে আমাদের কল্পনা শক্তির সাহায্য নিতে হবে, কারণ তাদের সমাজ আর অভিজ্ঞতা আমাদের চেয়ে একেবারেই আলাদা ছিল। আইভানের শৈশবের মানসিক আঘাতগুলো তার আচরণকে ব্যাখ্যা করতে অবশ্যই সাহায্য করে, তবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ, তা কোনোভাবেই তার নিষ্ঠুরতাকে জাস্টিফাই করে না। দেখতে দেখতে আমরা শেষ অংশে চলে এসেছি। 5 নম্বর, অতীতকে বিচার করা, পদ্ধতির সীমাবদ্ধতা। ইতিহাসকে প্রাসঙ্গিকতার আলোকে বিচার করারও কিছু লিমিটেশন আছে। ধরুন, আজ থেকে 300 বছর আগের কোনো ব্যক্তিকে আধুনিক ধ্যানধারণা না থাকার জন্য কাঠগড়ায় দাঁড় করানোটা কি সত্যি যৌক্তিক? টমাস জেফারসনের মতো বিখ্যাত ব্যক্তিরা দাসপ্রথার মতো ব্যবস্থার সাথে যুক্ত ছিলেন, কিন্তু সে যুগের সামাজিক রীতিনীতি আজকের চেয়ে এতটাই ভিন্ন ছিল যে বর্তমানের নৈতিকতার মানদণ্ডে অতীতকে পুরোপুরি বিচার করা নিয়ে পণ্ডিতদের মধ্যে আজও তুমুল বিতর্ক রয়েছে। আর ঠিক এখানেই আমাদের ঐতিহাসিক এমপ্যাথি এবং নৈতিক আত্মতুষ্টির মধ্যে ব্যালেন্স করতে হবে। প্রেজেন্টিজমকে পুরোপুরি বাতিল করতে গিয়ে আমরা যেন আবার এমন কোনো ভাবে না পড়ি যেখানে অতীতের ঘোর অন্যায়গুলোকেও আমরা স্রেফ সে যুগের রীতি বলে ধামাচাপা দিয়ে ফেলছি। এটা কিন্তু মারাত্মক একটা ভুল হবে। কারণ প্রেক্ষাপট যতই আলাদা হোক না কেন, ইতিহাসবিদদের অবশ্যই কিছু অবজেক্টিভ বা চরম অন্যায়ের মুখোমুখি হতেই হবে। যখন বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটে, তখন শুধু তৎকালীন কনটেক্সট বলে সেটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। একটা সীমা তো টানতেই হবে, তাই না? স্ক্রিনের এই সংখ্যাটা একবার চিন্তা করুন, 1 কোটি। বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ডের অধীনে কঙ্গোতে ঠিক এই বিপুল সংখ্যক মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। এটা এমন এক ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ যা আপনি যে যুগের মানদণ্ডে বিচার করেন না কেন, তা চরম নিষ্ঠুর এবং সম্পূর্ণ অমার্জনীয়। একইভাবে জোসেফ স্ট্যালিনের শাসনামলে কমপক্ষে 8 লক্ষ নথিভুক্ত মৃত্যুদণ্ডের ঘটনা স্বৈরাচারের এক ভয়ঙ্কর চিত্র আমাদের সামনে তুলে ধরে। এর স্কেল এতটাই ব্যাপক যে আসলে কোনো শব্দ দিয়েই এর ভয়াবহতা প্রকাশ করা সম্ভব না। এই ধরনের ঘটনাকে কোনো যুগ বা প্রেক্ষাপটের ভয় দিয়ে লঘু করা অ্যাবসলিউটলি অসম্ভব। তবে আধুনিক যুগের শাসকদের দিকে তাকালে আমরা দেখি জনমতের ধারণা সময়ের সাথে সাথে রোলার কোস্টারের মতো পরিবর্তিত হয়। আব্রাহাম লিঙ্কন তার নিজের সময় বহু মানুষের তীব্র ক্ষোভ ও উপহাসের শিকার হয়েছিলেন, অথচ আজ দেখুন তিনি সর্বজন স্বীকৃত একজন মহান নেতা। আবার লিন্ডন বি জনসন ভিয়েতনাম যুদ্ধের জন্য প্রচণ্ড সমালোচিত হলেও সিভিল রাইটস বা নাগরিক অধিকার আন্দোলনে তার যুগান্তকারী ভূমিকা আজও সমানভাবে স্বীকৃত। সময়ের সাথে সাথে ঐতিহাসিক চরিত্রগুলোর মূল্যায়ন এভাবেই প্রতিনিয়ত বদলাতে থাকে। চলুন দেখি এই পুরো ব্যাপারটা কিভাবে একটা দারুণ উপসংহারে এসে দাঁড়ায়। অতীতকে তার নিজস্ব শর্তে বোঝার এই মূল ধারণাটি চমৎকারভাবে ফুটে উঠেছে ব্রিটিশ ঔপন্যাসিক এল.পি. হার্টলির এই বিখ্যাত উক্তিতে, অতীত হলো একটি ভিন্ন দেশ, সেখানে তারা সবকিছু ভিন্নভাবে করে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে অতীতকে বর্তমানের আয়নায় না দেখে তাকে তার নিজস্ব প্রেক্ষাপটে বোঝার চেষ্টা করাটাই ইতিহাস পাঠের আসল উদ্দেশ্য। তাহলে শেষ একটা প্রশ্ন রেখে যাই আপনাদের জন্য। আজ আমরা যেভাবে অতীতকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, কাল হয়তো ভবিষ্যৎ প্রজন্ম আমাদের আধুনিক যুগের কোনো কাজ বা বিশ্বাসকে ঠিক একইভাবে বিচার করবে। আমরা অতীতকে কিভাবে দেখি তা কি পরোক্ষভাবে ভবিষ্যতের কাছে আমাদের নিজেদের বিচারের মানদণ্ডটি তৈরি করে দিচ্ছে না? বিষয়টা কিন্তু ভাবার মতো। ইতিহাস মূল্যায়নের এই দারুণ বিষয়টা নিয়ে আরও গভীরে জানার আগ্রহ রেখে আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি।